নমস্কার, নিউজ 18 বাংলা নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আরজি করের যে ঘটনা, সেই ঘটনা এবার আরজি করে সিবিআই তদন্তের নির্দেশ। সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। আরজি করে সিবিআই, আরজি করে যে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা, সেই ঘটনায় এবার আরজি করে সিবিআই। আরজি করে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের নজরদারিতে, তদন্তে সিবিআই। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে। অর্ণব, এর পরবর্তী কি পদক্ষেপ সিবিআই এর? দেখো, আজকের এই মামলা শুনানির সময়তে প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানান যে এই ধরনের ঘটনার যারা এক্সপার্ট রয়েছেন, বিশারদ রয়েছেন, অর্থাৎ ধর্ষণ করে খুনের ঘটনা, এমনটা তো নয় যে আমাদের রাজ্যে এটা প্রথম হয়েছে। গোটা দেশে এরকম উদাহরণ আছে, কিন্তু আমাদের রাজ্যে হাসপাতালের মধ্যে যে ঘটনা ঘটেছে সেটা নজিরবিহীন। এই রেপ অ্যান্ড মার্ডার, এই বিশারদ যারা রয়েছেন অফিসার সিবিআইয়ের, তারা এ রাজ্যের বাইরে অন্য রাজ্যেও থাকতে পারেন, তাদেরকে সিবিআই এই তদন্তে ইনভলভ করবে, তাদেরকে নিয়ে আসবে, সামনে নিয়ে আসবে এবং এটাকে দ্রুত উন্মোচনের রহস্যভেদ করার চেষ্টা করবে। প্রধান বিচারপতির এই পরামর্শ, সেটাকে কাজে লাগাচ্ছে সিবিআই এবং ইতিমধ্যে সিবিআইয়ের এ রাজ্যের বাইরে বিভিন্ন যে এক্সপার্ট অফিসাররা রয়েছেন ধর্ষণ এবং খুনের মামলার ক্ষেত্রে, তাদেরকে কিন্তু ইতিমধ্যে ইন্টিমেট করা হচ্ছে এবং সেই মর্মে তদন্ত এগোবে। তবে এখনো পর্যন্ত সিবিআই এর যে এফআইআর আজ হয়েছে, অর্থাৎ রেগুলার কেস ইতিমধ্যে রেজিস্টার হয়েছে, এটা কেস ডায়েরি দেখি সিবিআই এই রেগুলার কেস রেজিস্টার করেছে দিল্লির সাথে কানেকশনের পর, অর্থাৎ সিবিআই হেডকোয়ার্টারের সাথে আলোচনার পর। তবে একই সঙ্গে এই ধর্ষণ ও খুনের মামলার প্রমাণ করার জন্য যে দুটো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এক হচ্ছে বায়োলজিক্যাল স্যাম্পেল আর দ্বিতীয়টা হচ্ছে প্রত্যক্ষদর্শী কারোর সাক্ষ্য। এক্ষেত্রে প্রত্যক্ষদর্শী এখনো পর্যন্ত সেভাবে সামনে আসেনি, তাদের খুঁজে বার করা সেটা সিবিআইয়ের প্রথম উদ্দেশ্য। সেক্ষেত্রে সিসি ক্যামেরার যে ফুটেজ, সেটাকে একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হিসাবে, পারিপার্শ্বিক তথ্য প্রমাণিত হিসেবে সিবিআই হয়তো গাঁথবে, কিন্তু প্রত্যক্ষদর্শী কেউ কি রয়েছে সিবিআই সেটা খোঁজার ওপরই আজ থেকে খোঁজখবর তারা শুরু করেছে। অন্যদিকে যে বায়োলজিক্যাল স্যাম্পেল, অর্থাৎ ধর্ষণ এবং খুনের ঘটনা, এই জৈবিক যে নমুনা, এই নমুনা সব থেকে বড় ভূমিকা নেয় এই ধরনের ঘটনা প্রমাণের ক্ষেত্রে। সেটার ক্ষেত্রে কি ভূমিকা হবে সিবিআইয়ের, সেটা নিয়ে আজকে দফায় দফায় তাদের আলোচনা হয়েছে এবং ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে অফিসাররা যেমন আসছে, আরও এক্সপার্টরা পরে আসছে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে ঠিক হয়েছে বলে আমরা জানতে পারছি। বেশ অর্ণব, হাইকোর্টের নির্দেশ আর নির্দেশের পরে তৎপর সিবিআই। রাতেই এফআইআর, যে ছবি আপনারা দেখছেন, সিবিআই আধিকারিকরা তারা রাতেই এফআইআর করে তদন্তভার গ্রহণ করেছে। সিবিআই আধিকারিকরা নির্দেশের পর, অর্থাৎ নির্দেশ তারপরেই তৎপর সিবিআই। সরাসরি চলে যাব, অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, কি কি তথ্য সংগ্রহ করলো সিবিআই আধিকারিকরা, ঠিক কি আপডেট রয়েছে? প্রথমে তোমাকে জানিয়ে রাখবো, আরজি করের পড়ুয়া চিকিৎসক যে খুন এবং ধর্ষণের ঘটনা, সেই ঘটনায় এফআইআর করলো সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর আজকে রাতেই, রাত্রি 8টা নাগাদ সিবিআইয়ের তরফে এফআইআর করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। খুন এবং ধর্ষণের ধারাতে এফআইআর করা হয়েছে, কারণ আজকে কলকাতা হাইকোর্টে অর্ডার হওয়ার পরই সিবিআইয়ের একটি টিম তারা পৌঁছে গিয়েছে টালা থানায়, এবং টালা থানা থেকে তারা এফআইআর সার্টিফাইড কপি তারা তুলেছিলেন এবং সেই কপি তোলার পরে সেই কপি মেল করে পাঠানো হয়েছিল দিল্লিতে সিবিআই হেডকোয়ার্টার সেখানে। এবং সেখানে সিবিআইয়ের যারা লিগাল সেলের অফিসার, দিল্লির যে আধিকারিক রয়েছেন, তারা বৈঠক করেন। সেই বৈঠকের পরেই আজকে রাত্রি 8টা বাজার সময়, কিছু সময় পরে কিন্তু এফআইআর করা হয়েছে আরজি করের পড়ুয়া চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায়। মূলত সিবিআই সূত্রে যেটা খবর, যে খুন এবং ধর্ষণের ধারাতেই এই এফআইআর করা হয়েছে এবং আগামীকাল সকালেই দিল্লি থেকে সিবিআই একটি টিম যারা কলকাতা আসছেন, সেই টিমের সঙ্গে সিবিআই নিজস্ব ফরেন্সিক টিম এবং ফরেন্সিক এক্সপার্ট এবং যারা মেডিকেল ইউনিট রয়েছে, তারা কিন্তু কলকাতায় এসে পৌঁছবেন এবং তারপরেই তদন্তের কাজ কিন্তু তারা শুরু করবেন। এবং তো জানিয়ে রাখবো, কালকে সেই টিম কলকাতায় আসার পর কলকাতায় এসে বেশ কিছুগুলো কাজ রয়েছে। সেই কাজগুলি হচ্ছে, তারা যেমন এই মুহূর্তে দেখাবো, ক্যামেরা পার্সনকে বলবো যে একবার দেখানোর জন্য যে আরজি করে যেখানে প্লেস অফ অকারেন্স, যেখানে হচ্ছে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে, সেখানে পৌঁছে যাবে তাদের ফরেন্সিক এক্সপার্ট, তাদের সিবিআই কর্তারা। অন্যদিকে শিয়ালদা কোর্টেও সিবিআই টিম যাবে, সেখানে গিয়ে শিয়ালদা কোর্টের যেহেতু মামলা, সেক্ষেত্রে শিয়ালদা কোর্টে গিয়ে তারা অভিযুক্ত সঞ্জয়
রায়কে সিবিআইয়ের হাতে হস্তান্তর যাতে করা হয়, এই কারণে তারা আবেদন জানাবে, এমনটাই সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে কালকে যেমন ঘটনাস্থলে তারা আসবেন, একই সঙ্গে তারা শিয়ালদা কোর্টে গিয়ে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন করবে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। বেশ অমিত। নাইট ডিউটিতে থাকা মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, আরজি করের ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল। এই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি টি.এস. শিবগ্যায়াম বলেন, এখনই তদন্তে হস্তক্ষেপ না করলে এই মামলার তথ্য নথি নষ্ট হতে পারে। হাইকোর্টের নজরদারিতে আরজি করের ঘটনার তদন্ত করবে সিবিআই। আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল কি আজ অবধি কোনো স্টেটমেন্টটা রেকর্ড করা হয়নি ম্যাজিস্ট্রেটের সামনে। 5 দিন ইনভেস্টিগেশন হয়ে গেছে। ইনফ্যাক্ট যখন ভিকটিমটা সকালবেলা মারা যায় কোনো সুমোটো এফআইআর লঞ্চ করা হয়নি। এখন প্যান ইন্ডিয়া অ্যাজিটেশন চলছে, ওই জন্যই সিবিআইকে ইমিডিয়েটলি ট্রান্সফার করে দিয়েছে, আর ওরা এখন থেকেই তদন্ত শুরু করবে। যেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আজকে যে সিবিআই তদন্ত শুরু হোক, এটাই আমাদের ডিমান্ড ছিল, আমাদের প্রাইমারি ডিমান্ড এটাই ছিল। এবার আমরা চাইবো যে শুধু যে মানে দেওয়া হয়েছে নির্দেশটা তাই নয়, যাতে নির্দেশের সঠিক পালন হয়। কোর্ট রুমেই কেন্দ্রীয় এজেন্সিকে নথি তুলে দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বলা হয়, বুধবার সকাল 10টার মধ্যে যাবতীয় বাকি নথি সিবিআইকে দিতে হবে। আজকে রাজ্যের তরফ থেকে কেস ডায়েরি প্রডিউস করার পরে টাইম লাইন দিয়ে দিয়ে ইন্ডিকেট করে আর্গু করা হয়। এরা ইউডি কেস হিসেবে জিনিসটাকে ট্রিট করে প্রসিড করেছে। এমনকি ইনকোয়েস্ট যেটা করেছেন আর কি, সুরত হাল যাকে বলে, ইনকোয়েস্টটাও করা হয়েছে বিকেল 4:30 নাগাদ, তাতেও ইউডি কেস হিসেবে রেফার করা আছে। সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআই কে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে, পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছে। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, গ্রেফতার এক। তদন্ত করছিল কলকাতা পুলিশ, কিন্তু পুলিশ এবং হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। মঙ্গলবার শুনানিতে নিয়ে নানা প্রশ্ন তোলেন বিচারপতিরা। হাসপাতালে চিকিৎসক ছাত্রীর মৃত্যু হলেও কেন কর্তৃপক্ষ থানায় অভিযোগ জানালো না? খুন করা হয়েছে এটা জানা বা বোঝার পরেও কেন অভিযোগ না পাওয়ায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো? নিহতের পরিবারকে কেন প্রথমে আত্মহত্যার কথা জানানো হয়? ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ সংবেদনশীল আচরণ করেনি। কামদুনির ঘটনায় অভিযুক্তদের ছাড়া পাওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন এই মামলার অন্যতম আইনজীবী এবং জনস্বার্থ মামলাকারী। নিউজ 18 বাংলা। ক্যাভিয়েট দাখিল করেছেন শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টে। ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর। আরো একবার জানিয়ে রাখি, আরজি কর কাণ্ডে ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর। কি কারণে ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু অধিকারী জানবো। অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, আজ বিকেল 3:30 নাগাদ কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আরজি কর কাণ্ডে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্ত করতে, এবং আজই কেস ডায়েরি সহ যাবতীয় নথি কাল সকাল 10টার মধ্যে হস্তান্তর করার জন্য কলকাতা পুলিশকে নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে যদি কোনো এসএলপি দায়ের হয় এবং একতরফা শুনানি করে যদি স্থগিতাদেশ পড়ে যায়, অর্থাৎ সিবিআই তদন্ত যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়, তাই আগেভাগে এই সতর্কতা অবলম্বন করে শুভেন্দু অধিকারী আজই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন। এই ক্যাভিয়েট দাখিলের অর্থ হলো, শুভেন্দু অধিকারী করা মামলায় যে নির্দেশ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তাতে শুভেন্দু অধিকারীর বক্তব্য না শুনে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিতে পারবে না। অর্থাৎ একতরফা শুনানি আটকাতেই সুপ্রিম কোর্টে এই পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। কারণ সাম্প্রতিক মামলার ক্ষেত্রে দেখা গেছে যে নির্দেশ সুপ্রিম কোর্টে যাওয়াতেই সেখানে স্থগিতাদেশ পড়েছে, এবং রিক্রুটমেন্ট স্ক্যামে প্রাথমিকের মামলার ক্ষেত্রে দেখা গেছে যে নোটিশ সার্ভ না করেই স্থগিতাদেশ হয়েছে। তাই সিন্দুরে মেঘ দেখেই এক্ষেত্রে বেশি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই ক্যাভিয়েট দাখিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি অন্যতম জনস্বার্থ মামলাকারী এই আরজি কর কাণ্ডে কলকাতা হাইকোর্টে। বেশ অর্ণব। আইনের উপর আস্থা রয়েছে, তবে মেয়ে তো আর ফিরবে না। সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েও আক্ষেপ নিহত তরুণীর বাবার। আমরা ন্যায় বিচার চাইছি। এমন কিছু তো হয়নি যে কালকে আমার মেয়েটা বাইকে আসবে, আমার যেমন ডিউটি যায় প্রতিদিন সকালবেলা বিকালে আবার রিটার্ন চলে আসবে, সেরকম তো কিছু হয়নি এখনো। যখন কিছুটা বিচার পেলে আমাদের শরীরের শান্তি, মনের শান্তি, আমার মেয়েটার আত্মার শান্তি পাবে।
পাবেন মনে হচ্ছে। আইনের উপর আস্থা রাখতেই হবে, আইনের উপর আস্থা রাখতেই হবে, আইনের উপর আস্থা রাখতে তারা আমরা পারবো কি? এবার প্রকৃত সত্য সামনে আসবে মত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার। हाई कोर्ट के द्वारा जो सीबीआई की इंक्वायरी मानी गई है उसके लिए मैं हाई कोर्ट के निर्णय का स्वागत करता हूं। पूरा विश्वास है कि सीबीआई इंक्वायरी में दूध का दूध पानी का पानी होगा, सच्चाई सामने आएगी। মুখ্যমন্ত্রীর নির্দেশে গুরুত্বপূর্ণ তদন্ত করছিল কলকাতা পুলিশ। হাইকোর্ট সিবিআই নির্দেশ দিয়েছে, এখন সিবিআই তদন্ত করবে মত তৃণমূল নেতা কুণাল ঘোষের। তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে, আমরা সবাই উদ্বিগ্ন। সেখানে মুখ্যমন্ত্রী একদিকে যেমন নিশ্চিতভাবে বলেছেন যে পুলিশের সেরা অফিসারদের দিয়ে তদন্ত করাচ্ছেন, গ্রেফতার হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে এবং ফাঁসি প্রেয়ার দেওয়া হবে। পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে কারোর যদি মনে হয়, পরিবার যদি চায় সিবিআই বা অন্য কোনো এজেন্সি তদন্ত করবে, তার কোনো আপত্তি নেই। আদালত যখন দিয়েছেন তখন সিবিআই তদন্ত করবে। সন্দীপ ঘোষে করা হাইকোর্ট আপাতত ছুটিতে। সন্দীপ ঘোষ, সন্দীপের ছুটি মঞ্জুরের নির্দেশ হাইকোর্টের। এখনই ফেরানো যাবে না প্রিন্সিপাল পদে, নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। ন্যাশনাল মেডিকেলের দায়িত্বে অজয় রায়। আর্জি করে মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, এ নিয়ে রাজ্য জুড়ে শোরগোল। প্রথম থেকেই আন্দোলনকারীদের দাবি অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরাতে হবে। এই পরিস্থিতিতে সোমবার সকালে আর্জি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ, কিন্তু বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ করে স্বাস্থ্য দপ্তর। এ নিয়ে মঙ্গলবার কড়া কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, অধ্যক্ষ এত ক্ষমতাশালী যে ইস্তফার 4 ঘন্টায় ফিরে আসেন। আর্জি করের প্রাক্তন অধ্যক্ষকে বিকেল 3টে পর্যন্ত সময় দিচ্ছে আদালত। মঙ্গলবারই তিনি ছুটির আবেদন করুন, না করলে অপসারণের নির্দেশ জারি করবে আদালত। তখন রাজ্যের আইনজীবী সুমন সেনগুপ্ত বলেন, 15 দিনের ছুটির আবেদন করেছেন ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাইকোর্ট নির্দেশ দিয়েছে সন্দীপ ঘোষের ছুটির আবেদন মঞ্জুর করতে হবে। হাইকোর্টের অনুমতি ছাড়া সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে ফেরানো যাবে না। ইস্তফা দেওয়ার পরেও কেন তাকে ছুটিতে পাঠিয়ে কাজ থেকে বসিয়ে দেওয়া হলো না, সেটা আদালতের বোধগম্য হয়নি। সিএনএমসি প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষকে জাস্ট মানছি না। আর্জিকর থেকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব ন্যাশনালের পড়ুয়ারা। ডাক্তার ও ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ সামাল দিতে এদিন সকালে ন্যাশনাল মেডিকেলে যান রাজ্যের মন্ত্রী জাভেদ খান ও তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। তাদেরকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। বিক্ষোভের মুখে পড়ে ন্যাশনাল মেডিকেল থেকে বেরিয়ে যান জাভেদ খান এবং স্বর্ণকমল সাহা। যে সন্দীপ ঘোষের নিয়োগ ঘিরে এত ক্ষোভ, সেই সন্দীপের আরো কীর্তি প্রকাশ্যে। ভাইরাল অডিওতে জুনিয়র ডাক্তারের দাবি, পাশ করানোর জন্য পড়ুয়াদের থেকে লক্ষ লক্ষ টাকা নেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সাপ্লিতে পাশ করানোর জন্য 10 লক্ষ টাকা। আর্জিকর সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজেই সন্দীপ ঘোষ এই দুর্নীতি চালান বলে অভিযোগ। আর্জিকরের প্রিন্সিপাল সম্বন্ধে প্রত্যেকেরই আমাদের আইডিয়া আছে। আলাদা লেভেলের একটা লোক সন্দীপ ঘোষ। আন্ডার গ্রাজুয়েট, ফাইনাল ইয়ার, ইন্টার্ন, এরকম প্রত্যেকটা কলেজের একটা মুষ্টিমেয় একটা চাঙ্ক আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা পায়। ছেলে বা কেউ একজন সাপ্লি পেয়েছে, ইন্টার্ন দাদা বললো পরের দিন, ভাই ফাইনাল ইয়ারে সাপ্লি পেয়েছিস, পাস করিয়ে দেবো 10 লাখ টাকা। 10 লাখ টাকা দিয়ে দিল, 2 লাখ টাকা সন্দীপ ঘোষ, 8 লাখ টাকা ইন্টার্ন। এবং হামেশাই হচ্ছে প্রত্যেক কটা মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। শুধু ডাক্তারি পরীক্ষায় পাশ করানো নয়, আর্জি করে পার্কিং, ক্যান্টিন এবং বিভিন্ন টেন্ডার থেকেও সন্দীপ ঘোষ তোলাবাজি করতেন বলে অভিযোগ করছেন জুনিয়র ডাক্তার। তার আরো দাবি, সন্দীপ ঘোষ এমনই দোর্দণ্ড প্রতাপ যে তার বিরুদ্ধে মুখ খুললেই বিপদ। পাস ফেল অনেক দূরের ব্যাপার। সন্দীপ ঘোষ এমন লোক যার এগেনস্টে বেশি কথা বললে
বাঁচা মরাটার উপর ব্যাপার, মরেও যেতে পারি। এই হচ্ছে আরজি করের পরিস্থিতি। নোটশিটেও আমি সই করে নিই এনএমসি ইন্সপেক্টরে। এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আমার পোস্টিং হলো, তারপরে আমাকে বসিয়ে দিল। আমি 52 দিন বসেছিলাম। আমি হয়তো পেনশন পাবো না। উনি এতটা পাওয়ারফুল কি আমি নিজেই সাফারার হয়ে গেলাম, ওনার কিছুই হলো না। এই হেন দাপুটে সন্দীপ ঘোষ আদালতে বিপদের আঁচ পেয়ে এখন ছুটিতে। নিউজ 18 বাংলা। সন্দীপ ঘোষের একাধিক খবর আপনারা দেখলেন, এখানেই শেষ নয়, আরো খবর প্রকাশ্যে আসছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আরজি করের ইন্টার্ন চিকিৎসকের বাবার অভিযোগ, অত্যাচারের অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আরো বিস্তারিত জানাবে অক্ষয় ধীবর, রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, দেখো, তোমাকে জানিয়ে রাখি, আরজি করের ইন্টার্ন চিকিৎসক জুনিত কুমার সিনহার বাবা সুন্দর গোপাল সিনহা মারাত্মক অভিযোগ করছেন। বীরভূমের নলাটি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুনিত কুমার সিনহা 2019 সালে নিট পাস করে আরজি করে ডাক্তারি পড়াশোনা শুরু করে, এবং তার বাবা যেটা মূলত অভিযোগ করছে যে তার ছেলের ওপর নানা রকম ভাবে অত্যাচার চালানো হয়েছে, এমনকি তার ছেলেকে আত্মহত্যা করার চেষ্টা করানোরও বাধ্য করা হয়েছিল। এবং মূলত যেটা অভিযোগ উঠছে যে 2021 সালে আরজি করে যখন ছাত্ররা বিভিন্ন বিষয় নিয়ে তারা দাবি দাবা নিয়ে আন্দোলনে নেমেছিল, এবং যারা সেই আন্দোলনের মাথা ছিল এবং সেই মাথাগুলিকেই মূলত টার্গেট করেছিলেন এই সন্দীপ ঘোষ, এমনটাই অভিযোগ করছে এই তার বাবা। এবং মূলত যেটা অভিযোগ যে সে আন্দোলনে যুক্ত ছিল, সেই কারণে তাকে বিভিন্ন রকম ভাবে মানসিক ভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল, এবং তার নামে এমনকি অভিযোগ দায়ের করা হবে তেমনটাও হুমকি দেওয়া হয়েছিল। পাশাপাশি তার ছেলেকে আত্মহত্যা করার চেষ্টা করানোরও অভিযোগ তুলছে তার বাবা। বেশ অক্ষয়, আমার ছেলে 2019-এ আরজি করে ভর্তি হয়, সার্জেন হয়ে বলে দু চোখে স্বপ্ন নিয়ে প্রত্যন্ত বীরভূমের গ্রাম থেকে আমার ছেলে যায়, আত্মহত্যা করতে দিয়েছে। কি একটা 19-20 বছরের ছেলে কি করবে বলুন? তাকে ক্লাস করতে দিচ্ছে না, তাকে ফেল করিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে এফআইআর করছে। এবং আমার ছেলে নয়, ওই 19, 20, 21 বছরের ছেলে, ছোট ছোট ছেলে মেয়ে, তাদের অসংখ্য জনের বিরুদ্ধে সন্দীপ ঘোষ এটা করেছে গত 4 বছর। আমি স্বাস্থ্য সচিবকে 3 থেকে 4 বার জানিয়েছি, নিগম সাহেবকে। আমি বর্তমান স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব বাবুকে 3-4 বার জানিয়েছি। তার আগে যিনি স্বাস্থ্য অধিকর্তা ছিলেন অনির্বাণ বাবু, তাকে জানিয়েছি। প্রভিসি দেবাশিস বাবু, তাকে জানিয়েছি। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়, তাকে। কিন্তু তারা সবাই সন্দীপ ঘোষ সম্পর্কে জানে, কিন্তু দিনের শেষে দেখা গিয়েছে তাদের যেটা বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা, সেটা হচ্ছে আমরা অসহায়, আমাদের করার কিছু। এবার রাজ্য জুড়ে আউটডোর বন্ধের ডাক, আরজি করের ঘটনার প্রতিবাদে আন্দোলন। কাল সরকারি বেসরকারি বিভাগের ওপিডি বন্ধের ডাক। প্ল্যাটফর্ম অফ ডক্টরসের, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিৎ, কেন এই যে সরকারি বেসরকারি আউটডোর বন্ধের ডাক দেওয়া হলো, কি কারণে? জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তারা আজকে কনভেনশন ডেকেছিল শিয়ালদহ এনআরএস হাসপাতালে, এবং সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ক্রাইম সিন, অর্থাৎ যেখানে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে সেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যে সেমিনার রুম, তার বিপরীতেই বিভিন্ন জায়গাতে সংস্কারের কাজ করা হচ্ছে। এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের বক্তব্য যে ট্যাম্পারিং করা হচ্ছে, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে, এবং তার প্রতিবাদে তাদের বক্তব্য যে সাধারণ মানুষের যদি অসুবিধা হয় তার জন্য তারা ক্ষমা প্রার্থী। কিন্তু আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত রাজ্যের সর্বত্র চিকিৎসা বন্ধের ডাক দেওয়া হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবা অব্যাহত রেখে বাকি আউটডোর থেকে শুরু করে অন্যান্য অজরুরি পরিষেবা সমস্ত কিছুই বন্ধ থাকার তারা দাবি করেছে, এবং এমনকি চিকিৎসকদের প্রাইভেট চেম্বারও তারা বন্ধ রাখার আবেদন করেছে। আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল এবং একই সঙ্গে প্রাইভেট চেম্বার, সেই সমস্ত কিছুই তারা বন্ধ রাখার আবেদন করেছে, এবং যার ফলে আগামীকাল রাজ্যের সর্বত্রই চিকিৎসা পরিষেবা বড়সড়ভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তমশ্রী। বেশ অভিজিৎ।
ফের সোশ্যাল মিডিয়ায় প্রচারে বিভ্রান্তি। দেখুন, ভাইরাল ভিডিওটা প্রথমে দেখাচ্ছে আরজিকর হাসপাতালের সেমিনার হল, আর যে সেমিনার রুম থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছিল, ধর্ষণ করে খুন করা হয়েছিল, তার পারে চেস্ট মেডিসিন, এবং সেই দেওয়াল ভাঙা হচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে যে প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে, যারা অভিযোগ করছেন তারা প্রমাণ লোপাটের অভিযোগ করছেন, কারণ এই যে ভিডিও ভাইরাল হয়েছে, যে ছবি আপনারা দেখছেন সেমিনার হলের উল্টো দিকে নির্মাণ কাজের ভিডিও, ভাঙা দেওয়ালের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার। তদন্তের মাঝেই দেওয়াল ভাঙায় একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। সেমিনার হলে ঠিক উল্টো দিক, চেস্ট মেডিসিনের যে ওয়ার্ড, তার পাশে নির্মাণ কাজের যে ভিডিও আপনাদের দেখালাম। আর এই নিয়েই কিন্তু রীতিমতো নতুন করে উত্তেজনা ছড়ায় আরজিকর হাসপাতালে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। কারণ এমার্জেন্সির গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে এসএফআই, ডিওয়াইএফআই, যারা কর্মী সমর্থকরা, যাদের মধ্যে অভিযোগ এসএফআই ডিওয়াইএফআই এর চেস্ট বিভাগে ঠিক উল্টো ডিওয়াইএফআই এসএফআই এর। হসপিটালের পরিষেবা এবং এটা আমাদের সম্পত্তি, আমরা রক্ষা করব, কিন্তু তথ্য প্রমাণ লোপাট করতে দেব না যে আসলে ভাঙা হচ্ছে কি না। যদি হয় তাহলে আমরা এই ভাঙা রুখবো। আমাদের কথা ছিল জাস্টিস। এখন যদি সব এভিডেন্স ট্যাম্পারিং এর সুযোগ থেকে থাকে এখনো অবধি, যতক্ষণ অবধি না এটা কাল সকালবেলা নতুন তদন্তকারী সংস্থার হাতে যাচ্ছে, ততক্ষণ অবধি এই ট্যাম্পারিং এর সুযোগ থেকে যাচ্ছে। কোনো রকম ট্যাম্পারিং যাতে না হয়, নির্যাতিতা যাতে সঠিক বিচার পায় এবং সমস্ত মাথারা ধরা পড়ে, তার জন্যই আমরা ভেতরে কথা বলতে গেছিলাম। পুলিশকে বলেছি আমরা ঘটনাস্থল দেখতে যেতে চাই, প্রয়োজনে আমাদের ডেলিগেশন যাবে, যা ওনাদের নিয়ম আছে সেইটা দেখেই করতে হবে। আরজিকরে নতুন করে উত্তেজনা। তবে যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন, যারা এতদিন ধরে আন্দোলন করছেন, তাদের বক্তব্য যে হাসপাতালে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। ঘটনার পরই নিরাপত্তা বাড়ানোর দাবি আরজিকরের পড়ুয়াদের, দাবি মেনে বাড়ানো হলো হাসপাতালের নিরাপত্তা। আরজিকর মেডিকেল কলেজে যে সমস্ত শান্তিপূর্ণ প্রতিবাদ আমরা চালিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এন্ট্রান্সের গেটে দুটো ঘটনা পরপর ঘটলো, যেখানে সাডেন বিশাল সংখ্যক জনতা সাডেনলি গেটের মধ্যে ঢুকে গেল। সেক্ষেত্রে আমরা কলকাতা পুলিশের অ্যাডিকুয়েট সিকিউরিটি ছিল না, এবং এই অ্যাডিকুয়েট সিকিউরিটি না থাকার কারণে আমরা ইনসিকিউর ফিল করেছিলাম। তাই জন্য কলকাতা পুলিশকে আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে আমাদের সকলের বিনীত আবেদন, আপনারা দ্রুততার সঙ্গে ইমিডিয়েট অ্যাডিকুয়েট সিকিউরিটি ডিপ্লয় করুন এখানে, যাতে করে এন্ট্রান্স গেট এবং সমস্ত হস্টেলস এবং টোটাল ক্যাম্পাস অ্যাডিকুয়েট সিকিউরিটি থাকে। গতকাল ইস্তফা দিয়েছেন সন্দীপ ঘোষ, আর তারপরে নতুন যিনি দায়িত্ব নিয়েছেন সুরহিতা পাল, আজ দায়িত্ব নিয়েছেন আরজিকরের নতুন অধ্যক্ষ সুরহিতা পাল। হাসপাতালের পরিষেবা ও পড়ুয়াদের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়ার ঘোষণা করেছেন অধ্যক্ষ সুরহিতা পাল। একাধিক বৈঠকও করেন আজ সুরহিতা পাল। আমরা কোনোভাবেই যাতে পরিষেবা বিঘ্নিত না হয় সেটার দিকে সবার আগে নজর দিচ্ছি। সব সিনিয়র টিচাররাও কোঅপারেট করছেন। আজকে আপনারা ওপিডি, ইনডোর, আউট মানে ইমার্জেন্সি সব নিয়ার নর্মাল চলেছে, লোকে কম এসেছেন, কিন্তু ওপিডি ফুটফল সব কিছু ঠিকভাবেই চলেছে। এবং আমরা সিকিউরিটি যেরকম সবার সাথে আজকে তো ফার্স্টে তো আলোচনা করে সিকিউরিটি সার্ভিসেস, সিসিটিভি, কোথাও কোথাও গ্রিলের গেট লাগানো, যা যা করণীয় টু এনশিওর সেফটি, সেগুলো কাজ শুরু হয়েছে। সেগুলো আগেই শুরু হয়েছিল, আমি সেগুলো আবার দেখলাম এবং টেকনিক্যালি সেগুলো নিয়ে আমরা এগোচ্ছি। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের প্রতিবাদে রাজ্য জুড়ে সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের। এতে তৈরি হয়েছে অচলাবস্থা, যা কাটাতে আসরের স্বাস্থ্য সচিব অনুরোধ করলেন কর্মবিরতি প্রত্যাহারে। চিকিৎসা পরিষেবা যাতে দ্রুত স্বাভাবিক হয় সেই আর্জিও জানালেন। মহিলা চিকিৎসককে খুন ধর্ষণ, আরজিকরের এই ঘটনার প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। রাজ্য জুড়ে সরকারি হাসপাতালে একই ছবি। এতে অনেকেই বিপদে পড়েছেন, হাসপাতালে যাচ্ছেন
কিন্তু চিকিৎসা পাচ্ছেন না। অচলাবস্থা কাটাতে মঙ্গলবার আসরে স্বাস্থ্য সচিব কর্মবিরতি তুলে নেওয়ার আর্জি জানান নারায়ণ স্বরূপ নিগম। আমরা চাই এইরকম যে ঘটনা সেটা রিপিটেশন না হোক, প্রপার ইনভেস্টিগেশন করা হোক। সেকেন্ডলি সামান্য পরিষেবা যেটা রাজ্য সরকার সবসময় কমিটেড আছে সে পরিষেবাগুলো চলুক। প্রায় ডেলি আমরা প্রায় 2 লাখের উপর ওপিডি করি, 1 লাখের উপর ডেলি টেলিমেডিসিন সার্ভিস করা হয়। প্রত্যেক দিন 12,000 থেকে 15,000 লোক ইনডোর পেশেন্ট ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেয়। সেই সার্ভিসগুলো কিন্তু আমাদের নর্মালসিও রাখতে হবে। সবাইকে চাই ভালো সুস্থ পরিষেবা পাক, হসপিটালগুলোতে ভালো এনভায়রনমেন্টগুলো থাকুক। পরিষেবা দেওয়া নিয়ে আমাদের মনের মধ্যে বিন্দুমাত্র দ্বিধা নেই। এই অস্বাভাবিক ঘটনার প্রতি যদি আমরা চিকিৎসক হিসেবে পাশে না থাকি, বাকি যে ফিমেল কলিগ আছে তাদের কাছে কি জবাব দেবো? আমরা আমাদের ফিমেল রোগীদের কাছে কি জবাব দেবো? দ্রুত যত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে তত তাড়াতাড়ি আমরা কাজে যোগ দেব। যারা হায়ার অথরিটি ছিলেন ইন ফিউচার কোন রকম কোনো জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে এবং অথরিটিয়ান পোস্টে হোল্ড না করেন, এটুকুই আমাদের দাবি। ডাক্তার, জুনিয়র ডাক্তাররা আন্দোলনে, শনিবার থেকে টানা কর্মবিরতিতে। এতে নাজেহাল রোগী এবং তাদের পরিজনরা, যেমন মনিকা দাস, হুগলির চন্দননগরের বাসিন্দা। মঙ্গলবার অসুস্থ সন্তানকে নিয়ে কলকাতা মেডিকেলে যান, কিন্তু ডাক্তার দেখাতে পারেননি। একটু চেস্টের সমস্যা আছে। 6 মাস আগে এইখানেই ছিল মেডিকেলে প্রথম থেকে, তারপর এখান থেকে পিজিতে রেফার করা হয়। এখন একটু দরকার বশত আজকে আসতে বলা হয়েছিল, কিন্তু ওখানে তো কোনো ডাক্তার নেই। ডাক্তার স্ট্রাইক চলছে বলছে। জলপাইগুড়ি মেডিকেল, এখানেও আন্দোলনে ডাক্তাররা। আউটডোর বন্ধ, রোগীদের ভোগান্তির এক শেষ। আমার ছেলেকে নিয়ে আসছে, দেখেন ওর অবস্থা। আমারও জ্বর, সর্দি, মাথা ব্যথা। 1 ঘন্টা দিয়ে আমরা বসে আছি। উনি আসলো, বললো আমি দেখবো না। এইটা তো হবে না, আমরা গরিব মানুষ, আমরা পারি না প্রাইভেট দেখাইতে, এই জন্য তো সরকারি হসপিটালে আসি। আরজিকরের ঘটনার আজ পৌঁছেছে দিল্লিতেও। এইমসেও কর্মবিরতি পালন করে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। এতে ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা, তাই কড়া এইমস কর্তৃপক্ষ। তারা নোটিশ দিয়ে মনে করিয়ে দিয়েছে 2011 সালে দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এইমস চত্বরে ধর্মঘট বা প্রতিবাদ বিক্ষোভ করা যাবে না। চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত পড়ুয়া ও কর্মীরা কর্মবিরতি করতে পারবেন না। এরপরেও কেউ কর্মবিরতি করলে সেটা হবে আদালত অবমাননা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিউজ 18 বাংলা।